পুলিশের মারধরের এসব ভিডিও সামনে আসতেই এ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ক্ষোভ জানানোর পাশাপাশি অনেকেই জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তিনি ক্ষমতায় আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, করবেন না কেন? আপনি তো ক্ষমতায় আছেন। ভাইরে ভাই, অবস্থাটা দেখছেন। বলতো দেশে জুলাই যোদ্ধা, তাহলে তাকে আরো পেটে আক্রোশ নিয়ে সে তার গায়ে হাত তুলছে। এটা তো হাসিনার পুলিশ কনস্টেবল জুলাইতে নিশ্চয় কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত। যারা ফাটাকেষ্ট হয়ে উঠতে চায়, কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, ডিসি হয়ে তোমরা চাকর, আমরা মনিবকে সম্মান দিয়ে কথা বলবো। কালকে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটছে, অন্যায় ভাবে যে গায়ে হাত তুলছে, থাপ্পড় মারছে, একটা ছেলে এক্সপ্লেন করছে, সেটা সে সিভিল সিটিজেন, তার সিভিল রাইটস পুলিশের কাছ থেকে বুঝে নিতে গেছে। তুমি ডিসি হইছো, তুমি কিসের পাওয়ার এক্সারসাইজ করতে এখানে আসছো? তোমার কিসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে? ডিসি আমরা বানাই, এই বিশ্ববিদ্যালয় বানাই, আমরা মন্ত্রী বানাই, তোমার বাপেদের আমরা বানাই, প্রধানমন্ত্রী এখান থেকে পড়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে পড়ে গেছে, তোমার মতো কতগুলো ডিসি এখান থেকে হলে ভাত খেয়ে পড়ে তারপর এখান থেকে গেছে। তুমি কিসের পাওয়ার তুমি এক্সারসাইজ করতে আসছো? ডিসি মাসুদ সহ যে বাহিনী, তার কোনো জবাবদিহিতা আমরা চাই না। আমরা এখন বিচার চাই। আপনাদেরকে আমরা আঙুল চুষার জন্য ক্ষমতা আনি নাই। মন্ত্রীর এই ফুটেজ ফোর কথাবার্তা, এই ধরনের জাস্টিফিকেশন, লেজিটিমাইজেশন দেওয়ার কারণে পুলিশ কালকে সাহসটা পাইল নাইম ভাইয়ের উপর হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অচিরেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, 7 দিনেই বোঝা গেছে যে তিনি কি পারবেন। শিলং ফেরত ভারতের ট্রেনিং প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি উঠবে, লিখে রাখেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুসে উঠবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের নির্যাতন করা শুরু করেছে, সাংবাদিকদের পেটানো শুরু করেছে। অতএব এই নতুন বাংলাদেশে এটা আওয়ামী লীগ না যে আপনি সাংবাদিক পিটিয়ে ক্ষমতায় থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতন করে আপনি ক্ষমতায় থাকবেন, বিষয়টা এরকম নয়। প্রথমে দেখবেন যে আপনার পদত্যাগের দাবি উঠবে, তারপরে পুরো সরকারকে ফেলে দেওয়ার দাবিতে আন্দোলন চলবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে। আল্লাহ তাআলা বাঁচাই রাখুক আরো 2-4-10 বছর, আরো 2-4টা এরকম বাঘের বাচ্চা জন্ম দিয়া তারপর আল্লাহ তার হায়াত শেষ হোক, আমার কোনো খারাপ লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। একটা ছেলে, তার কোনো অপরাধ নেই, তিনি শুটিং দেখছিল দাঁড়িয়ে, তাকে ডেকে আনলো পুলিশ, চেক করে কিচ্ছু পেল না, মাদকের কোনো প্রমাণ নেই, অপরাধের কোনো প্রমাণ নেই, তাকে সসম্মানে বিদায় না করে দিয়ে ঠাস করে একটা চক্রান্ত দিয়ে বলল যা। এটা বিগত আওয়ামী লীগ আমলের পুলিশের ক্যারেক্টার। তো জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে, আমরা দেখেছি যে বিক্ষুব্ধরা পুলিশকে মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রেখেছিল। এই দৃশ্যগুলি বোধহয় আপনাদের কম বেশি মনে থাকার কথা। পুলিশকে মেরে ল্যাংটা করে গাছের সাথে, ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল। এই পুলিশের অত্যাচারে মানুষ আওয়ামী দুঃশাসনকে মনে করে বেশি করে পুলিশের অত্যাচারের জন্য। এই পরিমাণ অত্যাচার পুলিশ করেছিল। বিএনপি সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল জামাত ইসলামী বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। ধীরে ধীরে বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। বিএনপি জামাতের হানিমুন পিরিয়ড প্রায় শেষ। দর্শক, 1 মিনিট, সত্যি বলুন, আপনারাও কি বুঝতে পারছেন যে কিছু একটা বিশাল বদল হচ্ছে পৃথিবীতে? কারণ গত 24 ঘন্টায় যেটা ঘটেছে সেটা শুধু একটা বৈঠক না। আজকের এই সিদ্ধান্ত আগামী দশকের ভাগ্য লিখে দিচ্ছে। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি মাথা উঁচু করে দাঁড়াবে নাকি কারো ছায়া নিরাপত্তা খুঁজবে? শুধু একটা কথাই আমি বর্তমান সরকারকে বলবো, তারেক রহমানের সরকারকে বলবো, দেশটা জনগণের, কারো বাপের না, কারো বাপের হইতেও দেব না। এটাই ফাইনাল কথা, এটাই আজাদি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। জানি কি হয়েছে দেখেন চারিদিকে, কি যেন একটা ভয়াবহ ব্যাপার। মেঘ থমথম করে, কেউ নেই, অস্থির। ডিসি মাসুদ সাহেব আবার 2 ছেলের থাপ্পড় মাইরা পড়ছে বিপদে, দেখলাম মিছিল হইতাছে, প্রতিবাদ হচ্ছে। আসলে ডিসি মাসুদ সাহেবের দোষ না, উনি আসলে হিরো হয়ে গেছে, বাংলার সিঙ্গাম। দেখেন উনি যেখানেই যায় ওইখানেই ক্যামেরা থাকে, সাংবাদিক থাকে, ইউটিউবার থাকে। উনি মধ্যরাতে ওই সরোয়ার্দী উদ্যানে অভিযান চালাবে, ইউটিউবাররা জানে কিভাবে, সাংবাদিকরা জানে কিভাবে। তার মানে জানানো হয় উনি কি কি কাজ করবে, ওইটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা দেখাইতে হবে। ওই দেখাইতে গিয়া লাল শার্ট পরা একটা ছেলে, বয়স কত হবে, 17, 18, 19 এরকম, ওর পকেট চেক করে কাগজের ভাঁজে টাকা পাওয়া গেছে। ওই বয়সে না মানি ব্যাগ থাকার কথা না, আমার তো ওই বয়সে কোনো মানি ব্যাগ ছিল না। ওইভাবেই টাকা রাখতাম যেন ঘামে না ভিজে। যাই হোক, পাশ থেকে জানি কে বলতেছিল গাঁজার টাকা। তারপরে দেখা গেল একটা টাইমে ছেলেটা কোনো দোষ খুঁজা পাইল না। ছেলেটা মনে হইতেছে যুদ্ধে ধরা পড়ছে, মানে সৈনিক, এইভাবে হাত তুলা দাঁড়ায় ছিল। যাই হোক, একটা টাইমে বিদায় বেলায় ছেলেটার এই জায়গাটার মধ্যে জোরে মাইরা দিল। কি কারণে মারলো জানি না, তবে ছেলেটার অসহায় একটা মুখ আমি দেখতে পাইছি।
চোখের মধ্যে একটা ঘা দেখতে পাইছি। এই ঘাটা না এখানে দগদগ হয়ে থাইকা যাবে, চিরদিন থাকবে। এই ছেলের দেশের প্রতি আর ভালোবাসা আসবে না, একটা ঘৃণা আসবে। সুযোগ পাইলে বিদেশ চলে যাবে, আর যদি বিদেশ না যাইতে পারে দেশে থাকবে। কোনো একদিন মিছিলের পিছনে যায়া পুলিশের দিকে ইট মারবে, তার ক্ষোভটা সে প্রকাশ করবে। মানুষের ক্ষোভ এইভাবেই জন্ম নেয় আর এইভাবেই প্রকাশ পায়। আর যেভাবে প্রকাশ পাইছিল 2024-এ, এমন একটা টাইম আসছিল ভাই 3 দিনের জন্য, মানে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো আইন কানুন নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, যে যেটা পারতেছিল সেটাই তুইলা নিয়ে যাইতেছিল, যারে পারতেছিল তারে মারতেছিল। ওই টাইমে আইসা ডক্টর ইউনূস স্যার এই ক্ষমতায় বসলো, ওনাকে আনা হইলো। যাই হোক, আইন সিদ্ধ করে উনি বসছে, নির্বাচন দিছে। নির্বাচনটা এমন ভাবে উনি দিছে যে নির্বাচনের অর্ধেক মাইনা নিছে আর অর্ধেক মাইনা নেয় নাই। কিন্তু সবচেয়ে বেশি ভোট পাইছে কারা? এই 11 দল, জামাত, আমরা যারা পরিবর্তন চাইছি। কারণ আমরা 70% ভোট পাইছি। হ্যাঁ ভোট 70% পাইছে, 100-র মধ্যে 70%। এটা মাথায় রাখতে হবে। আর জাতীয় ভোটে জামাত ইসলাম 11 দল বোধহয় 33%, আর 39 ধরে নেন 40% বিএনপি। হ্যাঁ 40%। আর এই 40%-এর সাথে আবার ধরে নিতে হবে আপনাকে আওয়ামী লীগও ছিল। হ্যাঁ আওয়ামী লীগও ছিল, গুপ্ত ছিল, এখন এটা সুপ্ত। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে। স্বাধীনতার পক্ষে সবাই এক হয়ে গেছে। হ্যাঁ স্বাধীনতার পক্ষের সবাই এক হয়ে গেছে। আচ্ছা একটা ব্যাপার চিন্তা করেন তো, কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, তাহলে স্বাধীনতার পক্ষের এই 2 দল এক হইয়া কি বলতো? একটাই কথা বলতো, রাজাকার দেশ নিয়ে নিছে, জঙ্গিরা দেশ নিয়ে নিছে। হ্যাঁ ভাই, স্লোগান তুলে দিত, কেউ রুখতে পারতেন না। রাতের অন্ধকারে হামলা করতো, তো শান্তিতে থাকতে দিত না একটা দিনের জন্য। আর পার্শ্ববর্তী দেশের থেকে আরো উৎসাহ প্রেরণা দিত, তাদের মিডিয়া ঝাঁপায় পড়তো, সবাই বলতো দেশ জঙ্গিরা নিয়ে গেছে, তালেবানরা নিয়ে গেছে। কারণ স্বাধীনতার পক্ষেররা বলতেছে। তো 2টা দল এক হইলে কত বড় হয়ে যায় চিন্তা করেন। যার জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম, আবার 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে দেখলাম বিএনপি জিতে গেছে। মাঝখানে যে 3-4টা ঘন্টা কি ঘটনা ঘটছে, এই ঘটনা সত্যি একদিন প্রকাশ পাবে, সত্যি কেউ চাইবা রাখতে পারবেন না। তবে আমার কেন জানি মনে হয় ওই টাইমটা কেউ আইসা হয়তো জামাতের আমির সাহেবের সামনে কেউ মাথায় রাখেন, কেউ এই কেউ বলতে সাধারণ কেউ না, কিন্তু একদম ডিপ স্টেটের গভীরের ভিতরের কেউ আইসা বলছে, আপনারা যদি জিতা যান, আপনারা যদি পাশ করে ক্ষমতায় আসেন, সবাই বলবে রাজাকাররা ক্ষমতায় নিয়ে নিছে, জঙ্গিরা ক্ষমতায় নিয়ে নিছে। স্বাধীনতার পক্ষের 2 দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, এই দেশে গৃহযুদ্ধ হবে, রক্তপাত হবে। এখন আপনি বলেন কি করবেন? যদি আপনারা পাশ করেন, ক্ষমতা নিবেন? আমার মনে হয় এরকম একটা প্রশ্ন ছেড়ে দিছে। ওই 3-4 ঘন্টা গভীরভাবে চিন্তা করছে। কথা তো সত্য, কারণ যারা আইসা এই প্রশ্নগুলো করছে তারা হয়তো প্রমাণ সহকারে দেখাই দিছে, ভিডিও দেখাইছে, অডিও শুনাইছে। দেখেন, তারা প্ল্যান করে ফেলাইছে, প্রোগ্রাম করে ফেলাইছে। আপনারা ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপায়া করবে রাজাকার, আলবদর এবং ওই জঙ্গিরা দেশ নিয়ে নিছে, তালেবানরা দেশ নিয়ে নিছে, দেশটা আফগানিস্তান বানায় ফেলাইছে। তখন সারা পৃথিবী থেকে আন্তর্জাতিকভাবে একটা চাপ আসবে। আপনারা কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 18 মাস আগে যাদেরকে রাখা গেছে প্রশাসনের ভিতরে, যাদেরকে রাখা গেছে ওনারা দিল্লিতে, তারা এবং এই গত 18 মাসে এখন যারা ক্ষমতা আসলো, তাদের যে লোকজন আছে প্রশাসনে, সব জায়গায় আছে তো ভাই, তারাই তো দলে ভারী। তারা কি আপনাকে সাহায্য করবে? ওই ডিপ স্টেট এরকম প্রশ্ন করতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারকে। তারাও কিন্তু আপনাকে হেল্প করবে না। আর তারা স্বাধীনতার পক্ষের 2 দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, আপনারা তো শেষ হবেন। আপনাদের জামাতে ইসলামের নামটা চিরদিনের জন্য মুছা যাবে। তার মানে কি, আজ তোমার কাল আমার, ওই ফর্মুলায় চলে যান। এরকম হয়তো বুদ্ধি পরামর্শ দিছে। আর উনিও কল্পনা করে দেখছে, হায় ঠিকই তো, উনি যেসব প্রমাণ দিল এবং উনি যেসব যুক্তি দিয়া প্রশ্ন তুইলা ধরলো, কথা তো সত্যি। আমি যদি এখন ক্ষমতায় চলে যাই, তাহলে তো ভাই অনেক মায়ের বুক খালি হবে, অনেক বোনের বুক খালি হবে, এই দেশ আবার রক্তাক্ত হবে এবং আন্তর্জাতিক চাপে আমাকে হার মানতে হবে। আমি হার মানা মানি আমার দলটা শেষ হয়ে যাওয়া। তার মানে ভাই আমি পিছিয়ে গেলাম, তোমরা আগায় যাও। এরকম কিছু হইতে পারে নাকি? ওই 4-5 ঘন্টা, এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন। সাধারণ মনে এই প্রশ্নগুলো উঠে, উত্তর খুঁজে পাই না। সাধারণ মানুষ, সাধারণ প্রশ্ন আপনাদের কাছে রাইখা গেলাম, প্রশ্নগুলো আপনারা উত্তর দিবেন। হ্যাঁ ভাই, আপনারা উত্তর দিবেন। বর্তমানে আমি যা কিছু দেখতেছি এবং যা কিছু শুনতেছি, হ্যাঁ বড় বড় মন্ত্রীরা বলতেছে যা কিছু হবে আইনের মাধ্যমে হয়ে যাবে। তার মানে আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে যাবে। এর মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ঘোষণা দিছে 1202 জনকে রিলিজ করা হবে, মুক্ত করে দেওয়া হবে জেলখানা থেকে। এরা কারা আমি জানি না। আচ্ছা ধইরা নিলাম এরা কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধের জেলে ছিল, এই জন্য উনি মানবিক কারণে এদেরকে ছেড়ে দিচ্ছে। আমার প্রশ্ন, আইন কেন এতদিন ছাড়লো না? আইন কি করলো? আইন কেন হুকুমের জন্য অপেক্ষা করলো? উনি স্বরাষ্ট্রমন্ত্রী কবে হবে, তারপর উনি অনুমতি দিবে, তারপর ওনারা ছাড়বে। এটা কি আইনে লেখা আছে? আইন যদি দেখে এই লোকগুলা অপরাধ করে নাই, কেন ছাড়ে নাই? কারা তাদেরকে আটকায় রাখছে?
করতেছিল, এইটাই আমার মাথায় ঢুকে না। ওই যে সরল মানুষ সরল প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাই না। হ্যাঁ, ওনার অনুমতি লাগবে কেন, উনি কেন ঘোষণা দিবে, ওনার কথাতে কি আইন চলে কিনা, এরকম প্রশ্ন আমার মধ্যে জায়গা উঠে। আপনাদের মনে জাগে কিনা আমি জানি না। যাই হোক, বেশি প্রশ্ন জায়গা ঠিক না, কেমন জানি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু এখন বৃথা, কেউ কোনো কিছু মানতে চায় না। হ্যাঁ, কিচ্ছু মানতে চায় না। আমরা যে 70% মানুষ হ্যাঁ ভোটে জয়যুক্ত হইলাম, আমাদের এই 70% মানুষের অধিকার কে আদায় করে দিবে? কেউ কি আছে? নিশ্চয়ই আছে। ডক্টর ইউনূস স্যার তো আছে, ওনার গুলশানের বাড়ি ঠিক করতেছে। হঠাৎ করে কেন ওই বাড়িটা ঠিক করতে দিল? আমার মনে হয় ওনার বিদেশ চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিছে। কখন সিদ্ধান্ত নিছে? যখন দেখছে ওনারা শপথ নেয় নাই, তখনই সিদ্ধান্ত নিছে। তড়ি ঘড়ি করে বাড়ি ঠিক করতেছে। উনি বিদেশ যাচ্ছে না, দেশে থেকেই কাজ করবে, দেশের মানুষের পাশেই থাকবে। আপনারা যারা এখন বলার চেষ্টা করতেছেন, তারা আইনের আওতায় আনবেন, তারা গালাগালি করতেছেন, মানি লোকের মান নিয়ে ছিনিমিনি খেলতেছেন। ওই লোকটা নাকি দেশটা ধ্বংস করে দিছে, দেশটাকে নাকি আমেরিকার কাছে বেচা দিছে। আবার দেখেন একজন মহামান্য রাষ্ট্রপতি আইসা বলতেছে তার উপরে জুলুম হয়েছে, সেও আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে ওই যে ডক্টর ইউনূস আসামি। আর ওই সুযোগটা নিয়ে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি ওনারা ঝাঁপায়া করছে। অনেকেই বলার চেষ্টা করতেছে ওরে বিদেশ যাইতে দিবেন না, তার পাসপোর্ট ছিনে আনেন, তার আটকায়া ফেলান। আরে বেটা, সবাই এক পাল্লায় মাপলে হবে? ভাই খুব হাসি পায়। সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই। হ্যাঁ ভাই, সত্যি সত্যি গাদ্দারি করছে। দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। ও গাদ্দার বললে তো আবার বোঝা যাইতেছে পাকিস্তানি ভাষা হায়ার করলাম, তার মানে কি দুশ্মনী করছে, মানে বেইমানি করছে। হ্যাঁ ভাই, আমাদের সঙ্গে বেইমানি হয়েছে, এটা আমি বলবো ভাই, জোর গলায় বলবো, বেইমানি করা হয়েছে। আমরা 2টা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আরেকটা ভোট এখন মানতে চান না। মানতেই হবে, হ্যাঁ ভাই মানতেই হবে। রোজা যাক, ঈদ যাক, আনন্দ যাক, উৎসব যাক, আপনারা হানিমুন টাইমটা পার করেন, তারপরে দেশের লোক নিশ্চয়ই আপনাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিবে। আর আদায় করতে গেলে ওটা দমন করবেন, ডিসি মাসুদ সাহেবের মতো অনেক মাসুদ সাহেব আপনারা নামায় দিবেন। কিন্তু বিদায়ের আগে একটা কথা বলবো, এই মাসুদ সাহেবকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার দেশের এলাকায় পাঠায় দিতে পারে, হ্যাঁ ভাই, কক্সবাজার আর ওই টেকনাফের দিকে যেখান থেকে মাদক আসে ওইখান থেকেই তো আমদানি হয়। উনি যে সিঙ্গাম হইতে চাইতেছে সরাদ্দি উদ্যানে, আমি মনে করি উনি টেকনাফে যায় যদি সিঙ্গাম হয়ে দেখাইতে পারে তাহলে আমি সেলুট জানাবো। হ্যাঁ ভাই, সেলুট জানাবো। মাদক তো ওইখান থেকেই আসে। এখানে ইউটিউবার সাংবাদিকদের ডাইকা এই ফটো সেশন করার দরকার নাই। এখানে গাঁজা মদ বিক্রি হয়, এটা আমরা আগেই জানি। মাঠের চারদিকে 4টা অস্থায়ী পুলিশ ক্যাম্প বানায় দেন, দেখবেন সবকিছু সাফ হয়ে যাবে। এখানে সময় নষ্ট না কইরা ওই যে যেখান থেকে মাদক আমদানি হয়, আর যে মাদকের কারণে আজকে পুরো দেশে অস্থিরতা, আপনারা যে খুন খারাপি রাহাজানি দেখেন, এগুলো স্বাভাবিক কোনো মানুষ করে না ভাই। সব মাদকের রিয়াকশন, এই মাদক টাইনা টুইনা তারপর আইসা ওই রাহাজানি, লুট পাট, খুন খারাপি করে। ওই মাদক বন্ধ করলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, জোর জুলুম কইরা কোনো কিছু যে হয় না সেগুলো ইতিহাসই সাক্ষী দেয়, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অচিরেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ 7 দিনেই বোঝা গেছে যে তিনি কি পারবেন। শিলং ফেরত ভারতের ট্রেনিং প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি উঠবে, লিখে রাখেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুসে উঠবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। দর্শক দেখবেন যে বৃহত্তর চট্টগ্রামের লোক না, কক্সবাজারের পুরো পুলিশকে চট্টগ্রামকরণ করে ফেলবে। স্বজন প্রীতি, দুর্নীতি কত প্রকার ও কি দেখবেন। আইজিপিকে সরিয়ে দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের নির্যাতন করা শুরু করেছে, সাংবাদিকদের পেটানো শুরু করেছে। অতএব এই নতুন বাংলাদেশে এটা আওয়ামী লীগ না যে আপনি সাংবাদিক পিটিয়ে ক্ষমতায় থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতন করে আপনি ক্ষমতায় থাকবেন, বিষয়টা এরকম নয়। প্রথমে দেখবেন যে আপনার পদত্যাগের দাবি উঠবে, তারপরে পুরো সরকারকে ফেলে দেওয়ার দাবিতে আন্দোলন চলবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে। জামাত কখনোই এই সরকারের বিরুদ্ধে আওয়ামী স্টাইলের বিরোধী দলীয় ভূমিকা পালন করবে না। জামাত অনেকটা চুপচাপ থাকবে। কিন্তু হ্যাঁ, গত 24 ঘন্টা জামাত কিন্তু নড়ে চড়ে বসেছে, জামাতের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। জামাতের এই চুপচাপ ভাব বেশি দিন থাকবে না। হয়তো বিএনপির সাথে জামাত এনসিপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না। সামনে পরিস্থিতি উত্তাল হবে, বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারবে না। শিক্ষার্থীদের হাতেই বিএনপির জয় বাংলা হবে, শিক্ষার্থীদের হাতেই বিএনপির 12টা বাজবে। দেশের রাজনীতিতে পরিবর্তন আসে, সরকার যায়, সরকার আসে, জনগণের ভাগ্যে দুর্ভোগের কোনো কম নেই। এটা আমাদের জীবনে বারবার নতুন করে আসতে থাকে। আমরা হয়তো প্রতিদিন এটা আমরা দেখতে থাকবো। আপনাদের প্রিয় দর্শক, কালকে সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বাধিক যে ভিডিওগুলো দেখেছি ভাইরাল হতে, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সোহরাওয়ার্দী পার্কে সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। আসলে বিষয়টা কি ছিল, কয়েকটা খবর আগে আমাদের একটু জানতে হবে যে সেখানে কি হয়েছিল, পুলিশ কেন সাংবাদিকদের মারছিল, কেন পুলিশ ছাত্রদের মারছিল। বিষয়টা ছিল ওই অঞ্চলে মাদক বিরোধী পুলিশের একটি অভিযান ছিল। খেয়াল করবেন,
এই মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ অনেকের উপর মারমুখী হয়েছে। দুটো বিষয় আছে। একটা হলো পুলিশ সেখানে মাদক বিরোধী অভিযান চালাতে সন্দেহভাজন অনেকে ধরেছে, অনেকের সাথে মাদক পেয়েছেও, আবার কারো কাছে মাদক পায়নি কিন্তু তাদেরকে বেধড়ক পিটিয়েছে। আসলে কয়েকটা কেস স্টাডি নিয়ে কথা বলি, কয়েকটা টার্গেট নিয়ে কথা বলি। একজনের কাছে মাদক পাওয়া গেছে, তিনি স্বীকার করেছেন যে তিনি মাদক খান, তিনি টেনশন থেকে, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মাদক গ্রহণ করেন, এবং তিনি কিছু কাগজপত্র পুলিশকে দেখিয়েছেন। একজনকে দেখলাম লাল গেঞ্জি পরা কিশোর বয়সী ছেলেকে, সে শুটিং দেখছিল, পার্কের ভেতরে শুটিং চলছিল, তো সেই শুটিং দেখা অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং চেক করে। তাকে যখন চেক করে, পুলিশ একটা কাগজের পোটলার মধ্যে টাকা পায়। আমার মনে আছে যখন আমি প্রথম মানি ব্যাগ কিনিনি, তখন এরকম নিজে কাগজ দিয়ে একটা মানি ব্যাগ বানিয়েছিলাম, বানিয়ে সেখানে টাকা রাখতাম। ইভেন আমার ছেলেও নিজে এই কাজটি করতো ছোটবেলায়, কাগজ দিয়ে মানি ব্যাগ বানাতো। তো সেই ছেলেটি ফর্সা সুন্দর, দেখে মনে হয় না যে সে মাদক টাচ করতে পারে, তার চেহারার বডি ল্যাঙ্গুয়েজ বা তার চেহারার মধ্যে একটা সুশ্রী ব্যাপার। সেই ছেলেটিকে পুলিশ ডেকে প্রশ্ন করে যে, বলি চেক করে আগে, বলে স্যার আমি মাদক নেই না, আমি মাদক খাই না, আমি শুটিং দেখছিলাম, আপনারা রাখছেন, আমি আসছি। তো পকেটের কাগজে ভাজে টাকা পাওয়া যায়, এই এইভাবে টাকা রাখোস কেন? স্যার আমার কোনো মানি ব্যাগ নেই, আমি এইভাবেই টাকা রাখি। যেহেতু তার কোনো অপরাধ পাইনি, পুলিশ কি করবে, ঠাস করে চটকানা দিয়ে বেঁধে করে দিল। মানে আমি দৃশ্যটা দেখলাম, ভাবলাম যে এটা কি, একটা ছেলে তার কোনো অপরাধ নেই, তিনি শুটিং দেখছিল দাঁড়িয়ে, তাকে ডেকে আনলো পুলিশ, চেক করে কিচ্ছু পেল না, মাদকের কোনো প্রমাণ নেই, অপরাধের কোনো প্রমাণ নেই, তাকে সসম্মানে বিদায় না করে দিয়ে ঠাস করে একটা চক্রান্ত দিয়ে বলো যা। মানে আমরা ৭১-এর আগে পাক সেনাবাহিনীর মধ্যে দেখতাম যে মানুষকে ধরে ডেকে নিয়ে নাকি লঙ্গি উঁচু করে দেখতো, ওইটা কাটছে কি কাটে নাই, হিন্দু মুসলিম বোঝার জন্য। আমরা হাসিনার 15.5 বছরে দেখেছি মানুষ, মানে পুলিশ যেই পথে হাঁটতো, মানুষ চেষ্টা করতো সেই রাস্তাটা এড়িয়ে চলতে, কারণ মানুষ পুলিশকে মানুষ মনে করতো না, মনে করতো যে একটা ভয়ঙ্কর দানব আসছে, হাসিনার ফ্যাসিজমের দানবরা আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন পুলিশ দেখতাম, আমি বিকল্প রাস্তা দেখতাম যে কখন কোন কারণে ধরে নিয়ে কোন মামলা ঢুকে দেয়। আমার মতো মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে পুলিশের রোডে দেখলে একটু এড়িয়ে চলতাম, কারণ এরা কখন কাকে ধরবে আমি বুঝতে পারবো না, কখন কাকে ধরে থানায় নিয়ে বাটন দিয়ে টাকা নিবে বুঝতে পারবেন না। একজন পুলিশের মন চেয়েছে, তার একজন নারীকে পছন্দ হয়েছে, বিবাহিত নারী, তার স্বামীকে ধরে নিয়ে গেছে, কেন? তার বিবাহিত নারীকে তার লাগবে, মানে বউকে লাগবে, তো নিয়ে তার স্বামীকে নিয়ে ক্রস ফায়ারের ভয়টায় দেখিয়ে বউকে নিয়ে ফুর্তি করেছে। এটা বিগত আওয়ামী লীগ আমলের পুলিশের ক্যারেক্টার। পুলিশের একটা জমি ভালো লাগছে, জমির মালিকের হয়রানি করে জমি প্লট দখল করে ফেলেছে। পুলিশের একটি ফ্ল্যাট ভালো লেগেছে, ওই মালিক বা বিভিন্ন কারণে তাকে মাইনকে চিবার ফেলাই দিয়ে তাকে বিভিন্ন রকম হয়রানি করে একটা ফ্ল্যাট দখল করে নিয়ে গেছে। এভাবে আমাদের 15.5 বছরে পুলিশ তাদের বৈধ সম্পত্তির বাইরে অবৈধ সম্পত্তির পাহাড় তৈরি করেছে। তো জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে, আমরা দেখেছি যে বিক্ষুব্ধরা পুলিশকে মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রেখেছিল। এই দৃশ্যগুলি বোধহয় আপনাদের কম বেশি মনে থাকার কথা। পুলিশকে মেরে ল্যাংটা করে গাছের সাথে, ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল। এই পুলিশের অত্যাচারে মানুষ আওয়ামী দুঃশাসনকে মনে করে বেশি করে পুলিশের অত্যাচারের জন্য, এই পরিমাণ অত্যাচার পুলিশ করেছিল। আরেকটি দৃশ্য দেখলাম, একটা ছেলে, পুলিশ তাকে দৌড়ে ধরলো, ধরার পর তাকে বেদম পেটাইলো, আগে মনের মতো, পার্কের মধ্যে, যে পার্কের কথা কালকে ঘটনা বলছি, তাকে মনের মতো পেটানো শেষ করে তার ব্যাগ চেক করে দেখলো কিচ্ছু নাই। বলেন আমাকে, 2026-এ দাঁড়িয়ে আছি, পৃথিবী যখন রুল অফ ল এর গল্প শোনায়, আমেরিকার মতো দেশে বা ইউরোপের কোনো কান্ট্রিতে পুলিশ কাউকে টোকা দেওয়ার আগে 14 বার চিন্তা করে। টোকা তো দূরের কথা, একজন ব্যক্তিকে তাকে গায়ে টাচ করতে পারে না, পুলিশ পাশে গিয়ে হাত পেতে রাখে। আইন কত উন্নত ওইসব দেশগুলোর, আমরা মুসলিম দেশ। দৃশ্যগুলো যখন দেখছিলাম, আসলে সত্যিকার আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আওয়ামী শাসন আমলে দাঁড়িয়ে আছি। খুব কষ্ট লাগে কথাটা বলতে, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।